এই সমাজে এমন সব দুর্বৃত্ত আছে, এমন সব স্টেক আছে যাদের হাতে ঘা লাগার পরে তারা এখন অন্যথা না ভেবে একটা মামলা করার দিকে না গিয়ে প্রেস কাউন্সিলে না গিয়ে তারা সরাসরি আঘাত করতে যায়। এই নির্বাচন আসছে, যে সামনে নির্বাচন, এখানে বাংলাদেশের সাংবাদিকরা ঠিক কতটুকু তাদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপদ বোধ করবেন বা করেন? গণমাধ্যমের জন্য তো চ্যালেঞ্জ সবসময় আছে। সাংবাদিকদের নিরাপত্তার জায়গাটি দুটি জায়গায়, সাংবাদিকদের সুরক্ষার বিষয়টা আমরা বিভিন্ন সময়ে সংগ্রামের মধ্য দিয়ে বলে এসেছি। এক হচ্ছে তাদের জীবনের নিরাপত্তা, আর একটা হচ্ছে আর্থিক নিরাপত্তার জায়গা। আর্থিক নিরাপত্তার জায়গাটি সুসংহত হয় না দিনে দিনে। যে সাংবাদিকদের বেতন বলতে অধিকাংশ হাউজে এখন বেতনের অবস্থা এতই খারাপ অবস্থা সাংবাদিকদের কাছে, এখন মানুষে মেয়ে বিয়ে দেবে কিনা নতুন করে। একটা সময় ছিল যখন সেটা 70-80 দশকে সাংবাদিকদের বেতন শুনে বিয়ে দিতে চাইতো না, এখন আবার সেই জায়গাটাতে অনেকটা চলে আসার অবস্থা হয়েছে। আর যদি জীবনের নিরাপত্তার কথা বলি, তাহলে জীবনের শুধু যদি রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন নাও করা হয়, এই সমাজে এমন সব দুর্বৃত্ত আছে, এমন সব স্টেক আছে যাদের হাতে ঘা লাগার পরে তারা এখন অন্যথা না ভেবে একটা মামলা করার দিকে না গিয়ে প্রেস কাউন্সিলে না গিয়ে তারা সরাসরি আঘাত করতে যায়। এবং নির্বাচনের সময় যে আশঙ্কাটার জায়গা আছে যে এবারে নির্বাচনটা আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগ আবার আছে, কারণ আওয়ামী লীগ চাইবে এই নির্বাচনটা ভণ্ডুল করার জন্য। এবং এই ভণ্ডুল করার তাদের যে প্রচেষ্টা, এই জায়গায় একটা সংঘাত সহিংসতার জায়গা তৈরি হতে পারে এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে হতে পারে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য মানে যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে বা হবে, আপনি আশাবাদী কিনা যে মাঠ পর্যায়ে? আমি খুব একটা এখনো আশাবাদী না। এই কারণে আমরা নির্বাচন কমিশনের কাছে কিছু দাবি দেওয়া হয়েছিল, তারা কিছুটা সে দাবিগুলো অ্যাড্রেস করেছে, সেটা ইতিবাচক। কিন্তু সার্বিকভাবে আমাদের সামাজিক পরিস্থিতি, আমাদের সহিষ্ণুতার জায়গাটা যে জায়গায় আছে, তাতে আমি নিরাপত্তার, সাংবাদিকদের পুরোপুরি এই নিরাপত্তার জায়গাটা আমি আশ্বস্ত হওয়ার জায়গা। অসংখ্য ধন্যবাদ। মাহমুদা হাবিবা, আপনার কাছে আসতে চাই, গুজব প্রতিরোধ আর মত প্রকাশের স্বাধীনতা, এই দুইয়ের সীমারেখা কোথায় হতে পারে সেটা যেমন জানতে চাই, একই সাথে নির্বাচনকে সামনে রেখে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনকে মিডিয়া সেল কিভাবে কাউন্টার করবে? দেখুন, আমি প্রথমত আপনাকে বলছি, গুজব এবং মানে যেটা মানে এটা হচ্ছে ফাইন লাইন, ইনফরমেশন অ্যান্ড গুজব। এটা ফাইন লাইন বলতে যে আপনার যদি ফ্যাক্ট চেকিংয়ের মানে আসলে গণমাধ্যম যখন আমরা গ্রেটার অর্থে বলি, যে একেবারে ধরুন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এখানে কিন্তু মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনে সুযোগটা তুলনামূলকভাবে অনেক কম। কারণ আগের তুলনায় এখন প্রায় অলমোস্ট প্রতিটা গণমাধ্যমে একটা ফ্যাক্ট চেকিং মানে ইয়ে আছে, সেল আছে, এবং ডিফারেন্ট বডিজ এখন বাংলাদেশে ডেভেলপ করেছে। সমস্যাটা হচ্ছে যখন সরকার আপনাকে চাপ দিতে থাকে কিংবা ইন্টেলিজেন্স চাপ দিতে থাকে গুজব উৎপাদনের জন্য, ওই পয়েন্টটা যদি আপনি বাদ দেন, যেহেতু ওই চাপ আমরা প্রত্যাশা করি যে এখন নাই এবং আগামীতেও আর ফিরে আসার সম্ভাবনা নাই, তাহলে ফ্যাক্ট চেকিং ইটসেলফ কিন্তু এখন সাংবাদিক, যে আপনি যখন সাংবাদিক, আপনার কিন্তু এটা অ্যাডিশনাল কোয়ালিটি যে আপনি ফ্যাক্ট চেকও করতে পারেন। এই জায়গাগুলোতে মানে এই জায়গাগুলোতে কিন্তু একটা পয়েন্ট থাকতে হবে যে ঠিক আছে, ধরুন তারপরে একটা গুজব আপনার মাধ্যমে চলে আসলো, তখন চেক অ্যান্ড ব্যালেন্সটা কিভাবে হবে? এইখানে গণমাধ্যম নীতিমালাটার সবচেয়ে বড় জরুরি বিষয় চলে আসে। একই সাথে আপনি যেটা বলছেন যে মিডিয়া সেল তো অ্যাজ আ হোল প্রতিটা পার্টি বাংলাদেশে, প্রতিটা নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তি এবার মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং A1 এর মানে এআই এর সাথে মানে সিরিয়াস রকম বিপদে পড়বে। এতে আমাদের একটা প্রস্তাবনা ছিল, আমরা কিন্তু অলরেডি দিয়েছি নির্বাচন কমিশনে, প্রতিটা ইউনিয়ন পর্যায়ে ফ্যাক্ট চেকিং এর একটা ব্যবস্থা করা হোক। এখন এইটা যদি না করা যায়, আপনি নিশ্চিত থাকেন নির্বাচন তো আসেইনি, কারণ আপনার ইনফরমেশন এখন সোশ্যাল মিডিয়া, অল্টারনেটিভ মিডিয়া, সকলকেই আসলে এই দায়িত্বটা নিজেদের কাঁধে তুলে নিতে হবে একটা ভালো নির্বাচন এবং নির্বাচনী পরিস্থিতির জন্য। বলে শেষ করছি যে অল্টারনেটিভ মিডিয়া যেটা, এটা কিন্তু আপনাকে বহু আগে ছাড়িয়ে গেছে গণমাধ্যম বা অন্যান্য সবাইকে। এই জায়গাটা কিন্তু চেক এন্ড ব্যালেন্সটা খুবই খুবই জরুরি।